নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্পোর্টস টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। রিয়ালের পয়েন্ট খোয়ানোর ফলে লা লিগার খেতাবি লড়াই আরও জমে উঠল। 3 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। সাম্প্রতিক পারফরমেন্স বলছে একেতিদের লক্ষ্য এবার খেতাব নয়, শুধু টপ ফ্লোরে টিকে থাকা। অন্যদিকে সিটি যা পারফরমেন্স দেখালেও তাতে স্পষ্ট ওয়ার্দিওয়ালা বাহিনী এখনই হাল ছাড়তে নারাজ। ডিসেম্বরে আইপিএল এর মিনি নিলাম, সঞ্জু স্যামসনকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস। ধোনি দলে যাচ্ছেন তিনি। পরপর 8 বলেই ছক্কা। রঞ্জি ট্রফিতে নতুন রেকর্ড করলেন মেঘালয়ের ব্যাটার আকাশ কুমার চৌধুরী। প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকালেন এই ব্যাটার। রিয়ালের পয়েন্ট খোয়ানোর ফলে লা লিগার খেতাবি লড়াই আবারও জমে উঠল। 3 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা, যারা ট্রফি নিজেদের হাতে রাখার জন্য নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছে। রিয়াল মাদ্রিদের আটকে যাওয়ার সুযোগ নিল বার্সেলোনা। রবিবার রাতে সেল্টা ভিগোর বিরুদ্ধে 2-4 ব্যবধান জিতে লা লিগার পয়েন্টে ব্যবধান কমিয়ে আনল হান্সি ফ্লিকের দল। নায়ক ছিলেন রবার্ট লেভানডস্কি। 37 বছর বয়সেও হ্যাট্রিক করে বুঝিয়ে দিলেন ধার এখনো অটুট, এক চুলও কমেনি। ম্যাচের শুরু থেকে ছন্দে ছিল বার্সা। 10 মিনিটে পেনাল্টি থেকে লেভানডস্কি দলকে এগিয়ে দেন, কিন্তু পরের মিনিটেই সমতা ফেরায় সেল্টা। প্রথমার্ধে দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণে খেলছিল। মার্কাস রাশফোর্ডের গোলের সুযোগ নষ্ট হতেই দ্রুত কাউন্টার অ্যাটাক যায় সেল্টা, আর সার্জিও ক্যারেইরা লড়াইয়ে সমতা ফেরান। ফ্লিকের দল এদিন নেমেছিল বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া, যদিও মাঠে তার কোনো ছাপ দেখা যায়নি। 37 মিনিটে রাশফোর্ডের ক্রস থেকে লেভানডস্কির দ্বিতীয় গোল আসে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আবার লড়াইয়ে সমতা ফেরে এবার গোলদাতা বার্জা ইগলেসিয়াস। প্রথমার্ধের শেষ দিকে রাশফোর্ডের ডিফ্লেক্ট ক্রস লামিনে ইয়ামালের পায়ে এসে পৌঁছায়, আর 17 বছরের তরুণ উইঙ্গার ঠান্ডা মাথায় শট নিয়ে বল জালে পাঠান। দ্বিতীয়ার্ধে গতি কিছুটা কমলেও নিয়ন্ত্রণ ছিল ইয়ামালের হাতে। বল দখলে আধিপত্য বজায় রেখে চাপ বাড়াতে থাকে তারা। 73 মিনিটে রাশফোর্ডের কর্নার থেকে হেডার হ্যাট্রিক সম্পূর্ণ করেন লেভানডস্কি। মরশুমের 7ম লিগ গোল, তাও মাত্র 4টি ম্যাচে শুরুতে মাঠে নেমে। শেষের দিকে অবশ্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফ্র্যাঙ্ক ডি ইয়ংকে, কিন্তু ততক্ষণে 3 পয়েন্ট নিশ্চিত ছিল। ফ্লিক ম্যাচ শেষে বলেন, আঘাত সেরে ফিরে আসার পর আমি একদম আলাদা লেভানডস্কিকে দেখছি, আত্মবিশ্বাসী, ফিট এবং আগ্রাসী। আর পলি স্ট্রাইকারের কথা, এটা এই মরশুমের সবচেয়ে অদ্ভুত ম্যাচগুলোর মধ্যে একটি। তবে জেতাটা গুরুত্বপূর্ণ ছিল। এখন রিয়ালের সঙ্গে ব্যবধান কমে এসেছে। অন্যদিকে দিনের অন্য ম্যাচে মাদ্রিদ রায়ও ভায়াকানের মাঠে আটকে যায়। কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র কিংবা জুড বেলিংহ্যাম কেউই কাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারেনি। কোচ জাবির দলের এটা 2 নম্বর ড্র, সেটাও গোল শূন্য। রিয়ালের পয়েন্ট খেলানোর ফলে লা লিগার খেতাবি লড়াই আবার জমে উঠল। 3 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা, যারা ট্রফি নিজেদের হাতে রাখার জন্য নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। লাল হলুদ পর্ব অতীত, এবার জাতীয় দলের কোচ হলেন সন্দীপ নন্দী। অনূর্ধ্ব 23 জাতীয় দলের গোলরক্ষক কোচের দায়িত্ব সামলাতে দেখা যাবে তাকে। ফিফা উইন্ডোতে থাইল্যান্ডের বিরুদ্ধে 2টি ম্যাচ খেলবে ভারতের যুব দল। আইএফএ শিল্ড ফাইনালের ডার্বি হারের পরেই ইস্টবেঙ্গলের গোলকিপার কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন সন্দীপ নন্দী। সেই সন্দীপই এবার নতুন দায়িত্বে। নৌশাদ মুসার জাতীয় দলে গোলকিপিং কোচ হিসেবে নিযুক্ত হলেন তিনি। এবার অনূর্ধ্ব 23 জাতীয় দলের গোলরক্ষক কোচের দায়িত্ব সামলাতে দেখা যাবে তাকে। ফিফা উইন্ডোতে থাইল্যান্ডের বিরুদ্ধে 2টি ম্যাচ খেলবে ভারতের যুব দল। 15 এবং 18 নভেম্বর খেলা, যার জন্য কলকাতায় ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি শিবির। সেই দলেরই নতুন গোলকিপার কোচ হিসেবে নিয়োগ করা হলো বাঙালি গোলকিপার কোচকে। শিশির ঘোষ ছিলেন সন্দীপের আইডল ফুটবলার। স্বপ্ন ছিল শিশিরের মতো স্ট্রাইকার হওয়ার।
বর্ষিয়ান কোচ অমল দত্ত তাকে একবার নামিয়েওছিলেন স্ট্রাইকার হিসেবে, যদিও শেষ পর্যন্ত ছোটবেলার কোচ গৌতম সরকারের কথায় হয়ে যান গোলকিপার। এরপর তার হাতে বিশ্বস্ত দস্তানা রুখে দিয়েছে বহু নিশ্চিত পতন। তার কেরিয়ারের মোড় ঘুরিয়েছিল সোনালী শিবির মোহনবাগান ম্যাচ। এরপরই তার সামনে উন্মুক্ত হয় জাতীয় দলের দরজা। দেশের হয়ে খেলেছেন 54টি ম্যাচ, জাতীয় লীগ, আই লীগ সবই জিতেছেন তিনি। ইস্টবেঙ্গলের আসিয়ান কাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। আর এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ। ফুটবলার হিসেবে দারুণ সফল সন্দীপ ইস্টবেঙ্গল ছাড়াও চুটিয়ে খেলেছেন মোহনবাগান, চার্চিল ব্রাদার্স, মাহিন্দ্রা ইউনাইটেডে। তাছাড়াও তার কোচিং কেরিয়ারও যথেষ্ট আলোকিত। অনেক ক্লাবে গোলকিপার কোচ হিসেবে কাজ করেছেন সুনামের সঙ্গে। সেই তালিকায় রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড, মোহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, রাজস্থান ইউনাইটেড। সেখান থেকে এই মরশুমের শুরুতে গোলকিপার কোচ হিসেবে যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলে, কিন্তু লাল হলুদে কোচিং পর্ব তার সুখের ছিল না। শিল্ড ফাইনালের ডার্বিতে প্রভোসোকন গিলকে তুলে শুধুমাত্র টাই ব্রেকারের জন্য দেবজিৎ মজুমদারকে নামানো হয়, যা কাজে লাগেনি। সেটা ছিল সন্দীপেরই সিদ্ধান্ত। তা নিয়ে ক্ষোভ উগরে দেন অস্কার। যদিও সন্দীপের দাবি তিনি বারবার ক্ষমা চেয়ে নেন, কিন্তু তা সত্ত্বেও সুপার কাপের জন্য গোয়া যেতেই সব প্লেয়ারের সামনে সন্দীপকে অপমান করা হয়, আর তারপরই পদত্যাগের সিদ্ধান্ত। তার অভিযোগ ছিল শুরু থেকেই তাকে সন্দেহের চোখে দেখতেন অস্কার ব্রুজো, যদিও এখন সেই সব অতীত। প্রসঙ্গত, এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলিতে দারুণ খেলেও শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে পারেনি ভারত। এখন ঘুরে দাঁড়ানোই লক্ষ্য। এখন দেখার নৌশাদ মুসার সঙ্গে জুটি বেঁধে কেমন কাজ করেন সন্দীপ। হাই নিউজ নেটওয়ার্ক। সাম্প্রতিক পারফরমেন্স বলছে একে টিকেদের লক্ষ্য এখন খেতাব নয়, শুধু টপ 4-এ টিকে থাকা। অন্যদিকে সিটি যা পারফরমেন্স দেখালো তাতে স্পষ্ট ওয়ার্দিওয়ালা বাহিনী এখন হাল ছাড়তে নারাজ। 14 পয়েন্ট খোয়ানো আর্সেনালকে চাপে ফেলতে প্রস্তুত হালান্ডরা। কোচ পেপ গুয়ার্দিওয়ালার 1000তম ম্যাচ, গ্যালারিতে উচ্ছ্বাস আর পারফরমেন্সের নিরঙ্কুশ দাপট। সব মিলিয়ে মাঠে নেমে একেবারে নিখুঁত দিন কাটালো ম্যানচেস্টার সিটি। শনিবার এতিহাদে লিভারপুলকে 3-0 ব্যবধানে হারিয়ে সোজাসুজি বার্তা দিল খেতাবের দৌড়ে তারাই আর্সেনালের একমাত্র প্রতিদ্বন্দ্বী। খেলার শুরুতে সিটি আক্রমণে যায়। 18 মিনিটে এর্লিং হালান্ড পেনাল্টি পান, কিন্তু চমৎকার সেভে দলকে লড়াইয়ে রাখেন লিভারপুল। পরিবর্তে মুহূর্তের মধ্যেই ম্যাচের ছন্দ ফের নিজেদের দখলে নেন সিলভা, ফোডেনরা। 29 প্রিমিয়ার লিগ গোল। লিভারপুল চেষ্টা করেছিল লড়াইয়ে ফিরতে। ভার্জিল ভ্যান ডাইক কর্নার থেকে হেডে বল জালে জড়ালেও সহ খেলোয়াড় অ্যান্ডি রবার্টসন অফসাইডে থাকায় গোল বাতিল। ওই মুহূর্তটাই হয়ে ওঠে ম্যাচের টার্নিং পয়েন্ট। ফায়দা তোলে সিটি। কিছুক্ষণ পরেই দিশেহারা লিভারপুল রক্ষণের ভুলে নিকো গনসালেজের শট ভ্যান ডাইকের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে যায়। বিরতির আগেই 2-0-তে এগিয়ে যায় পেপ গুয়ার্দিওয়ালার টিম। দ্বিতীয়ার্ধে রবার্টসনদের সামনে কিছুটা হলেও লড়াইয়ে ফেরার সুযোগ এসেছিল মোহাম্মদ সালাহ আর কোডি গাকপোর কম্বিনেশনে, কিন্তু ডাচ উইঙ্গার বল উড়িয়ে দেন ক্রসবারের অনেক উপর দিয়ে। সেখানেই শেষ হয়ে যায় তাদের লড়াই। 73 মিনিটে জেরেমি ডোকু গড়ে দেন পুরো ম্যাচের সেরা মুহূর্ত। বাদিক থেকে কোনা থেকে কাটিয়ে বাইরে থেকে দারুণ বাঁকানো শটে ম্যাচের তৃতীয় গোলটি করেন তিনি। বলটা বাঁ কোণে জালে ঢুকতে দর্শকদের চিৎকারে গর্জে ওঠে এতিহাদ। শেষ দিকে ভেঙে পড়ে লিভারপুলের মনোবলও। ছন্দে ছিলেন না মো সালাহ। কোচ আর্নে স্লট পুরো ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখেন আলেকজান্ডার ইসাককে। এখনো পুরোপুরি ফিট নন তিনি। এই হারের জেরে লিভারপুল নেমে গেল 8ম স্থানে, আর সিটি পয়েন্ট টেবিলে আর্সেনালের পিছনে মাত্র 4 পয়েন্ট দূরে, শুধু টপ 4-এ টিকে থাকা। অন্যদিকে সিটি যা পারফরমেন্স দেখালো তাতে স্পষ্ট গুয়ার্দিওয়ালা বাহিনী এখনই হাল ছাড়তে নারাজ। 14 পয়েন্ট খোয়ানো আর্সেনালকে চাপে ফেলতে প্রস্তুত হালান্ডরা। হাই নিউজ নেটওয়ার্ক।
শেষ দিনেও এফএসডিএল সহ কোনো সংস্থাই আইএসএল এর জন্য বিড করেনি। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে ফেডারেশন। দ্রুত মিটিং করে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিতে চাইছে বিড কমিটি। এবার মহামান্য কোর্টের তরফ থেকে কি নির্দেশ আসে সেটাই দেখার। আইএসএল কি আদৌ হবে, এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। 5ই নভেম্বরের জায়গায় বিড জমা দেওয়ার জন্য 2 দিন পিছিয়ে 7ই নভেম্বর ডেডলাইন বেঁধে দিয়েছিল ফেডারেশন টেন্ডার কমিটি। কিন্তু শেষ দিনেও এসটিএফএল সহ কোনো সংস্থাই আইএসএল এর জন্য বিড করেননি। এই পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে ফেডারেশন। দ্রুত কমিটি করে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিতে চাইছে বিড কমিটি। এবার মহামান্য কোর্টের তরফে কি নির্দেশ আসে সেটাই দেখার। রবিবার ফেডারেশনের তরফে বিবৃতি জারি করে আইএসএল এর টেন্ডার বর্তমানে পরিস্থিতি জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে কমার্শিয়াল রাইটসের জন্য প্রস্তাবের আবেদন সংক্রান্ত বিষয়ে ফেডারেশনের বিড ইভ্যালুয়েশন কমিটি মিটিং বসেছিল। সেই কমিটির আলোচনার পর প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাও প্রক্রিয়ার পরিবর্তন পদক্ষেপ হিসেবে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টে তার প্রতিবেদন জমা দেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ আইএসএল কমার্শিয়াল পার্টনার খোঁজার জন্য প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাওয়ের অধীনে একটি কমিটি গঠন করা হয়েছিল। এর আগে আইএসএল এর তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে কিছুদিনের মধ্যেই টেন্ডার কমিটি জানাবে ভারতীয় ফুটবলের ভবিষ্যতের রূপরেখা। কিন্তু কি কি পথ খোলা থাকতে পারে? এক হতে পারে ফের নতুন শর্ত দিয়ে বিড চাওয়া হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু কোনো সংস্থা বিডে অংশগ্রহণ করেনি, ফলে নতুন করে এফএসডিএল কেই অগ্রাধিকার দেওয়া হতে পারে। ফেডারেশন নিজে ঝুঁকি নিয়ে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে চাইবে না বলেই মনে করা হচ্ছে, কারণ অত টাকা কিভাবে আসবে সেটাই প্রশ্ন। ফলে সুপ্রিম কোর্ট এখন যা নির্দেশ দেবে সেই দিকেই সবার নজর। হাই নিউজ নেটওয়ার্ক। ডিসেম্বরে আইপিএল এর মিনি নিলাম। সঞ্জু স্যামসনকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস। ধোনির দলে যাচ্ছে তিনি। অন্যদিকে উইকেট কিপার ব্যাটারের পরিবর্তে চেন্নাই সুপার কিংস থেকে রবীন্দ্র জাদেজা এবং স্যাম করনকে নিতে চাইছে রাজস্থান। তবে হঠাৎই একটি বদল এসেছে। ডিসেম্বরে আইপিএল এর মিনি নিলাম। সঞ্জু স্যামসনকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস। ধোনির দলে যাচ্ছেন তিনি। উইকেট কিপার ব্যাটার্সের পরিবর্তে চেন্নাই সুপার কিংস থেকে রবীন্দ্র জাদেজা এবং স্যাম করনকে নিতে চাইছে রাজস্থান। তবে হঠাৎই একটি বদল এসেছে দলে। জাদেজার রাজস্থানে আসা প্রায় নিশ্চিত, কিন্তু দ্বিতীয় প্লেয়ারের নাম নিয়ে এখনো ভাবছেন তারা। সিএসকে করনকে ট্রেড করতে চাইছে, কিন্তু রাজস্থান দ্বিতীয় প্লেয়ার হিসেবে অন্য একজনকে চাইছে। তাদের পছন্দ মাথিসা পাথিরানা। কিন্তু একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী চেন্নাই শ্রীলঙ্কার স্পিনারকে নিতে চায় না। জাদেজাকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে রাজস্থান, কিন্তু স্যাম করনের পরিবর্তে পাথিরানাকে চাইছে। রিপোর্টে বলা হয়েছে জাদেজা রাজি হওয়ার পরই তাকে ট্রেড করার কথা ভেবেছে সিএসকে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে এমএস ধোনি, ঋতুরাজ গায়কোয়াড় এবং স্টিফেন্স ফ্লেমিং এর মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। আইপিএল এর প্রথম 2 বছর রাজস্থানে ছিল জাদেজা, কিন্তু কোটিপতি লিগে অধিকাংশ সময় চেন্নাইয়ে কাটান। শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজির অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ারই নয়, 2022 সালে এপ্রিলের আগে ধোনি সরে যাওয়ার পর জাদেজাকে অধিনায়ক করা হয়। অন্যদিকে 27 বছরের অলরাউন্ডার চেন্নাইয়ের পাশাপাশি পাঞ্জাব কিংসও খেলেছেন। পাথিরানা সিএসকের প্রোডাক্ট, তাকে তৈরি করা হচ্ছে। এদিকে 11 বছর ধরে রাজস্থানে আছেন সঞ্জু। আগের আইপিএল এর পর উইকেট কিপার ব্যাটার স্পষ্ট জানান ফ্র্যাঞ্চাইজি বদলের কথাও ভাবছেন। ট্রেড সম্পূর্ণ করতে আইপিএল এর গভর্নিং কাউন্সিলরের কাছে আবেদন জমা দিতে হবে। সংশ্লিষ্ট প্লেয়াররা লিখিত অনুমোদন দিলে 2 দলের মধ্যে চূড়ান্ত চুক্তি হবে, যা গভর্নিং বডিতে পাস করাতে হবে। সঞ্জু স্যামসনের চেন্নাইয়ে আসার অর্থ এমএস ধোনি আইপিএল এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন। টি20তে যে ফর্মে রয়েছে, সঞ্জুর দলে থাকা নিশ্চিত। সেক্ষেত্রে উইকেটের পিছনে কাকে দেখা যাবে? নিলামের আগে ধোনিকে নিয়ে বড় আপডেট দেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। সিএসকের সিইওই জানান 2026 এপ্রিলে খেলবেন ধোনি। এখনই অবসরের কোনো পরিকল্পনা নেই ক্যাপ্টেনের। একটি লাইফস্টাইল ম্যাগাজিনে নিজের নাতির সঙ্গে আলোচনায় বিশ্বনাথন বলেন, না, ধোনি আইপিএল এর আগে অবসর নিচ্ছে না। তারকা ক্রিকেটারের অবসর পরিকল্পনা নিয়ে পাল্টা প্রশ্ন করা হয় চেন্নাইয়ের সিইওকে। তার উত্তরে তিনি জানান ধোনির সঙ্গে কথা বলে জানবেন। ধোনির নেতৃত্বে আইপিএল এর সফল ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে অন্যতম চেন্নাই সুপার কিংস। 5 বারের খেতাব জয়ী, সবচেয়ে বেশি বার প্লে অফেও খেলেছে তারা। হাই নিউজ নেটওয়ার্ক।
পরপর 8 বলেই ছক্কা। রঞ্জি ট্রফিতে নতুন রেকর্ড গড়লেন মেঘালয়ের ব্যাটার আকাশ কুমার চৌধুরী। প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকালেন এই ব্যাটার। তার দুরন্ত ক্যামিও ইনিংসে ভর করে 628 রানের পাহাড় গড়েছে মেঘালয়। পরপর 8 বলে ছক্কা। রঞ্জি ট্রফিতে নতুন রেকর্ড করলেন মেঘালয়ের ব্যাটার আকাশ কুমার চৌধুরী। প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকালেন এই ব্যাটার। তার দুরন্ত ক্যামিও ইনিংসে ভর করে 628 রানের পাহাড় গড়েছে মেঘালয়। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছেন আকাশরা। অরুণাচলের বিরুদ্ধে প্রথম ব্যাট করতে নেমে মেঘালয়ের একাধিক ব্যাটার বড় রান পেয়েছেন। 204 রান করে অর্পিত ভাটওয়ারা। মেঘালয়ের অধিনায়ক কিষান লিংডোর ব্যাটে আসে 119 রান। সেঞ্চুরি করেন আরেক ব্যাটার রাহুল দালালো। শেষ পর্যন্ত 144 রান করেন তিনি। সব মিলিয়ে বড় রানের পথে এগোচ্ছিল মেঘালয়। আকাশের তাণ্ডবে সেই রানটা 650 কাছে গিয়ে থামে। 8 নম্বর ব্যাট করতে নেমে প্রথম 3 বলে 2টি সিঙ্গলস নেন আকাশ। তারপর 126তম ওভারে বল করতে আসেন অরুণাচলের স্পিনার লিমার দাবি। ওই ওভারেই সংহার মূর্তি ধারণ করেন আকাশ। এক ওভারে পরপর 6 বলে 6 ছক্কা হাঁকান। তারপরেও যে 2টি বল খেলেন তাতেও ছক্কা হাঁকান তিনি। ফলে 11 বলে হাফ সেঞ্চুরি পূরণ হয়ে যায় আকাশের। বিশ্বের যে কোনো প্রথম শ্রেণীর ক্রিকেটে এটাই দ্রুততম হাফ সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-20তে দ্রুততম হাফ সেঞ্চুরি রয়েছে মাত্র 9 বলে। টেস্ট এবং ওয়ানডেতে দ্রুততম হাফ সেঞ্চুরির নজির যথাক্রমে 21 এবং 16 বলে। নজির করে স্বভাবতই অভিভূত আকাশ। তিনি বলেছেন, কোনো রেকর্ডের কথা মাথায় নিয়ে নামিনি। দলের নির্দেশ ছিল চালিয়ে খেলতে হবে, সেভাবেই খেলেছি। টি ব্রেকের পর বোর্ডের প্রতিনিধিরা ড্রেসিং রুমে এসে বিশ্ব রেকর্ডের কথা জানায়। প্রথম 3টে 6 মারার পর মনে হয়েছিল 6টাও মারতে পারবো। টানা 8টা হয়ে যাবে ভাবতে পারিনি। আমার উপর দ্রুত রান তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে আমরা দ্রুত ডিক্লেয়ার দিতে পারি। শেষ ম্যাচে বিহারের সঙ্গেও হাফ সেঞ্চুরি করেছি। এটা আত্মবিশ্বাসী করেছে। 2011 সালে স্কুল ক্রিকেট থেকে উত্থান নজির করা আকাশের। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।